বিজেপি এবং তথাকথিত তৃণমূল একটা নামটাম কিছু হবে, সকলের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করবার একটা প্ল্যাটফর্ম গড়ে তুলি। কংগ্রেসের দরজা খোলা, তৃণমূলের আসুন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ বানাই, এমনটাই বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের দরজা খোলা। সাধারণ যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন, যারা তৃণমূল দলটাকে জন্য ভোট করেছেন, মার খেয়েছেন, বা এখনো তৃণমূল দলটাকে ভালোবাসেন বা তৃণমূল দলটাকে ভালোবেসে ভোট করেছিলেন, এমএলএমপি করেছিলেন, কংগ্রেসের দরজা খোলা আছে। আপনারা আসুন, আলোচনা করে আমরা আগামী দিনে বিজেপি এবং তথাকথিত তৃণমূল একটা নামটাম কিছু হবে, সকলের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করবার একটা প্ল্যাটফর্ম গড়ে তুলি। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বললেন শোনাই। ইতিহাসের আরেক সন্ধিক্ষণে মমতা ব্যানার্জির দল সেইভাবেই খান খান হয়ে গিয়ে ৮০ জনের মধ্যে ৫৯ জন না ৬০ জন বিধায়ক তারা বলছে আমরা আর তৃণমূল করব না। অর্থাৎ মমতা দেখুন, যে খেলায় আপনি নিজেকে মনে করতেন রপ্ত হয়েছেন, যে খেলার উদ্দামতায় ঔদ্ধত্যে আপনি ডিজে বাজাতেন খেলা হবে বলে, সেই ডিজের আওয়াজ নিশ্চয়ই আপনার কানে পৌঁছাচ্ছে। সোমা মাইতি রয়েছেন টেলিফোন লাইনে। সোমা, তৃণমূলীদের জন্য কংগ্রেসের দরজা খোলা বার্তা অধীর চৌধুরীর কতটা তাৎপর্যপূর্ণ এই সামগ্রিক পরিস্থিতিতে? দেখো, এই সামগ্রিক পরিস্থিতিতে অধীর চৌধুরীর আজ সাংবাদিক সম্মেলন করে একেবারে দরাজ কণ্ঠে তিনি যেভাবে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, যারা বিধায়ক হয়েছেন, যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং যারা দলটাকে ভালোবেসে করেছেন, তাদের এই মুহূর্তে যদি তারা মনে করেন তাদের জন্য কংগ্রেসের দরজা খুলে দেওয়া হলো, অর্থাৎ এই যে নতুন করে যে তৃণমূলের যে বিবর্তনের পথে তৃণমূল হাঁটতে শুরু করেছে এবং ৮০ জন বিধায়কের মধ্যে ৫৯ জন ইতিমধ্যেই যে তারা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে তারা যে দল থেকে তারা বেরিয়ে গিয়েছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরী এখনো তিনি যেটা উল্লেখ করতে চাইছেন যে এখনো যে সমস্ত বিধায়করা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন এবং যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসকে যারা ভালোবাসেন তাদের জন্য কংগ্রেস দরজা খুলে দিচ্ছে, অর্থাৎ তারা কংগ্রেসে তারা আসতে পারে। এবং অধীর চৌধুরীর এই মন্তব্যের পর কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলেও কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং অধীর চৌধুরীর মন্তব্যের পাল্টা কিন্তু বিভিন্ন জন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু নানা মন্তব্য করতে শুরু করেছেন। সোমা, ধন্যবাদ তোমাকে। রাজনৈতিক মহলে জোর চর্চা খুব স্বাভাবিকভাবে, যে পরিস্থিতি এই মুহূর্তে বিধানসভায় একদিকে টান টান নাটকের ছবি আমরা দেখলাম, অন্যদিকে এই যে প্রশাসনিক বৈঠক নবান্ন সভাঘরে, সেখানে কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায় আরও প্রায় উপস্থিত হয়েছেন। গতকালকেও যেই কুণাল ঘোষকে ধর্ণা মঞ্চে দেখতে পাওয়া গিয়েছে, ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত পুরনো সঙ্গী, যখনই কোনো কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে ফিরহাদ হাকিম, সেই ছবি দেখতে আমরা অভ্যস্ত। সেই ফিরহাদ হাকিম এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত হচ্ছেন। এই নিয়ে যখন জোর আলোচনা, জোর চর্চা বঙ্গ রাজনীতিতে, তখন অধীর রঞ্জন চৌধুরীর এই বার্তা, যারা তৃণমূলীরা আসুন কংগ্রেসের দরজা খোলা, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ বানায়। নীলাদ্রি বাবু কি বলবেন? প্রথম কথা, এতে স্পষ্ট হয়ে গেল কংগ্রেস এই বিপদের সময় মমতার পাশে নেই। মমতা কিছুদিন আগে সম্ভবত বলছিলেন তিনি দিল্লি গিয়ে মিটিং করবেন ইন্ডিয়া জোটের সাথে, সে রাস্তাও সম্ভবত বন্ধ হয়ে গেল অধীর চৌধুরীর বক্তব্যে। নিশ্চয়ই দলের সম্মতি ছাড়া তিনি বক্তব্য রাখেননি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কংগ্রেস নিজে 2টো আসন পেয়েছে। ফলতার নির্বাচনে আমরা দেখেছি কংগ্রেসেরও জামানত গেছে, তৃণমূলেরও জামানত গেছে, সেখানে ভালো ফল করেছে বামেরা, বিজেপি ছাড়া। তো সেখানে দাঁড়িয়ে এই নেতারা যারা জনসমর্থন নিয়ে জিতে এসছেন কেন কংগ্রেসে যাবেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। কংগ্রেসের পাশে তো জনগণ নেই। অধীর চৌধুরী থাকতে পারেন, প্রচুর পুরনো নেতা থাকতে পারেন, বাংলার জনগণ তো কংগ্রেসকে সমর্থন করেন না, বিভিন্ন ম্যান্ডেটেই সেটা স্পষ্ট। তাহলে আসবো নীলাদ্রি বাবু, আসবো শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু কি বলবেন? তৃণমূলের সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে, প্রশাসনিক বৈঠক, কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমদের উপস্থিতি, নয়না বন্দ্যোপাধ্যায়দের উপস্থিতি, তার মধ্যে
বলছেন তৃণমূলের আসুন, কংগ্রেসের দরজা খোলা, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ বানাই। কি বলবেন আপনি, কি বলবেন? দেখুন, মানুষের রায় মেনে না নিলে যা হওয়ার তাই হয়েছে। আরজি করের মতো পাহাড় প্রমাণ দুর্নীতির কাগজপত্র সঠিক সময়ে পৌঁছে দিয়ে আসার পরেও পদক্ষেপ না নিয়ে যারা দুর্নীতিতে যুক্ত তাদেরকে উপরন্তু প্রশ্রয় দেওয়া, তাদেরকে আবার শপথে বহাল করা, অভয়াকাণ্ডের পর যে যার দিকে সারা পৃথিবীর আঙুল, সেই অভিযুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ে সাসপেনশন না করে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করা, এই সমস্ত কিছু প্রতিফলনই বাংলার মানুষ রেজাল্টের মধ্যে দিয়ে দিয়েছে। আর একটা কথাই আমি বলবো, যে বাড়িটা ভেঙে নিজে থেকেই ধসে পড়ে যাচ্ছে সেটাকে নতুন করে আবার ভাঙার কি প্রয়োজন, এমনি ভেঙে যাচ্ছে। আর অধীর রঞ্জন চৌধুরী এই যে ডাক দিচ্ছেন তৃণমূলের আসুন, দেখুন, অধীরবাবু একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করেন, সেই রাজনৈতিক দল বিগত বিধানসভায় বাংলায় শূন্য ছিল, আবার তারা খাতা খুলেছে। অধীরবাবু নিজেও এবারে বিধানসভাতে 2024 লোকসভার পর এবার বিধানসভাতেও তিনি পরাজিত হয়েছেন। তিনি তো ওই ঘোলা জলে চাইবেনই, তার জল যদি কিছুটা শক্তিশালী হয়, সেই জন্যই তিনি আহ্বান করেছেন। একটা বিরোধী দল তো থাকতেই হবে, সেই জন্য তিনি আহ্বান করেছেন। ধন্যবাদ আপনাকে। একদম যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে চর্চিত এই ছবি, কুণাল ঘোষ ঢুকছেন প্রশাসনিক বৈঠকে আস্তে আস্তে। গতকাল এই কুণাল ঘোষ অসুস্থ হয়ে পড়েছিলেন, ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া দিচ্ছিলেন, বাতাস করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আজকের এই ছবি, ফিরহাদ হাকিম তার উপস্থিতি, বিশ্বস্ত সঙ্গী ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সঙ্গী। যেমনটা বলছিলাম, প্রত্যেকটা কর্মসূচি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, পাশে ফিরহাদ হাকিম। এই ছবি যখন আমরা দেখতে অভ্যস্ত, তার মধ্যে আজকের এই ছবি অরূপ রায় থেকে নয়না বন্দ্যোপাধ্যায়, তাদের উপস্থিতি, তার মধ্যে অধীর রঞ্জন চৌধুরীর এই বার্তা, কংগ্রেসের দরজা খোলা, তৃণমূলীরা আসুন। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, কি আপডেট তোমার কাছে? পিয়ালি শোনা যাচ্ছে? একেবারেই দেখো, কিছুক্ষণ আগে কিন্তু এই যে নবান্নের যে প্রশাসনিক বৈঠক সেটা শুরু হয়েছে এবং তুমি জানো যে আজকের এই বৈঠকটা তাৎপর্যপূর্ণ। তার কারণ আমরা কিছুক্ষণ আগেই বিধানসভাতে দেখেছি যে তৃণমূল কংগ্রেস কার্যত দুভাগে বিভক্ত হয়ে গেছে এবং সেই জায়গা থেকে যারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিধায়ক, তার মধ্যে ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, তারা যেরকম এসছেন, তার সঙ্গে সঙ্গে যারা একেবারে বিক্ষুব্ধ তৃণমূলের এমএলএ তারাও আজকে সই করেছেন। তাদের তরফ থেকেও আমরা দেখলাম যে একাধিক বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তারাও এসছেন এবং প্রশাসনিক বৈঠক আজকে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী তিনি রয়েছেন এবং 3টে জেলার প্রশাসনিক আধিকারিক রয়েছেন এবং এসপি, ডিএম থেকে শুরু করে সমস্ত আইসি, ওসিরা তারা রয়েছেন। এবং মূলত তুমি জানো যে জেলা ধরে ধরে জেলা ভিত্তিক প্রশাসনিক যে বৈঠক করা হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে, যেটা বারবার বার্তা যে শুধুমাত্র প্রশাসনিক আধিকারিক না, বিধায়করা, তারা যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, সেটা বিরোধী দলের জনপ্রতিনিধি হলেও তাদেরকে সঙ্গে নিয়ে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া। এবং সেই কারণেই কিন্তু আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফিরহাদ হাকিমদের মতন যারা তৃণমূলের বিধায়ক, তারাও আজকে এই বৈঠকে যোগ দিয়েছে। পিয়ালির সঙ্গে থাকো। আর এই প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার আগে কুণাল ঘোষ, অরূপ রায়, কি বললেন তারা? গোটা বিষয়টা দেখলে ফলে এখানে এটা প্রশাসনিক বৈঠক। আমি বেলেঘাটা বিধানসভার বিধায়ক, এখানে আমি এসেছি শুধুমাত্র প্রশাসনিক বৈঠক। মানে 15 বছরও কিন্তু আমরা দেখিনি বিরোধীরা কোনো প্রশাসনিক বৈঠকে, সরকারি বৈঠকে এসেছেন, আপনারা সুযোগ পেলেন। আমি নির্বাচিত বিধায়ক, আমি প্রশাসনিক বৈঠক ছবিটা মিটিং ডেকেছে, চিঠি দিয়েছে, ফোন করেছে, সেই কারণে মিটিংয়ে এসছে। এটাই ঠিক হয়েছে আলোচনা করে যে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জিকে দেখেই আমরা দল করেছি, মমতা ব্যানার্জি আমাদের নেত্রী থাকবে। কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়দের উপস্থিতি, তার মধ্যেই এই মুহূর্তে দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী যখন এই বার্তা আসছে,
কংগ্রেসের দরজা খোলা তৃণমূলের আসন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ বানায় এই বার্তা যখন অধীর রঞ্জন চৌধুরী দিচ্ছেন, কংগ্রেস নেতা যখন এই বার্তা দিচ্ছেন, খুব স্বাভাবিকভাবেই জোর জল্পনা। অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরূপবাবু, সামগ্রিক পরিস্থিতি আপনি জানেন। অধীর রঞ্জন চৌধুরী এই বার্তা এর মধ্যেই দিচ্ছেন যে কংগ্রেসের দরজা খোলা রয়েছে, তৃণমূলের আসন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ বানায়। কি বলতে চাইবেন? দেখুন, আমি তো তৃণমূলের মুখপাত্র নই, আমি রিজাইন করেছি তৃণমূলের মুখপাত্র পদ থেকে, এবং আজকে অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস তার সমস্ত কমিটি ভেঙে দিয়েছে। বিধায়করা যারা সেই অর্থে মমতাদির কাছের বৃত্তের মানুষ, তারাও আজকে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। এবং এটা ঘটনা এই রাজ্যের বুকে একটা দীর্ঘদিনের কালচার ছিল যে শাসক বিরোধীর মুখ দেখা দেখি হয় না। গণতন্ত্রের জন্য সেটা সুস্থ লক্ষণ নয়। আজকে ফিরহাদ হাকিম থেকে কুণাল ঘোষ সকলেই প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন। অঞ্চলের উন্নয়নের স্বার্থে, যদি রাজ্যের উন্নয়নের স্বার্থে শাসক বিরোধী একসাথে ঐক্যবদ্ধভাবে চলে, তাহলে আখেরে রাজ্যেরই লাভ। রাজনীতির লড়াই নীতির আর আদর্শে। বিজেপির সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে লড়াই চলার সাথে সাথে সেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাকই তো দিচ্ছেন অধীর চৌধুরী। দেখুন, অধীর চৌধুরীর কথায় তো আর তৃণমূল কংগ্রেস চলবে না। তৃণমূল কংগ্রেস তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই চলবে, কিন্তু তার সাথে সাথে শাসক বলে নয়, রাজ্যের সরকার যদি তার বৈঠক করে প্রশাসনিক, সেই বৈঠকে বিরোধী দলের বিধায়করা তারা যোগদান করলে গণতন্ত্র শক্তিশালী হয়। সেই সংস্কৃতিটা দীর্ঘদিন এ রাজ্যের বুকে কার্যত অস্তিত্বহীন ছিল। সেই সংস্কৃতিটা ফিরে আসলে তাদের অঞ্চলের উন্নয়নের জন্য ভালো, কিন্তু তার সাথে সাথে বিজেপির যে জনবিরোধী নীতি, তার বিরুদ্ধে যেন বিরোধিতা জারি থাকে, সেটাও এনশিওর করাটা একজন গণতান্ত্রিক দেশে সুস্থ নাগরিকের পক্ষে আবশ্যক কর্তব্য। সরকার ভালো কাজ করলে তার ভালো কাজের পাশে থাকতে হবে, খারাপ কাজ করলে তার বিরোধিতা করতে হবে। এই জায়গায় আমরা একজন রাজনৈতিক ছাত্র হিসেবে, দেখুন আমি তো তৃণমূলের মুখপাত্র আর নই, কিন্তু আমি একজন রাজনৈতিক ছাত্র হিসেবে আমার যেটুকু মনে হয় যে সব বিষয়ে অনাবশ্যক বিরোধিতা না করে গঠনমূলক বিরোধিতা করলে গণতন্ত্র শক্তিশালী হয়। আজকে ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ সহ একাধিক বিধায়ক যারা ওখানে সই করেননি, তারাও গিয়েছেন। একদিকে এটা গণতন্ত্রের জন্য একটা ভালো লক্ষণ বলে অন্তত আমার মনে হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।